আমি হাসিনাকে কোনোভাবে আর কোনোদিন ফ্যাসিস্ট বলবো না। এত মানুষ মারা যাচ্ছে, এত ম্যাসাকার হচ্ছে, এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি না। সালাউদ্দিন কাদের চৌধুরী, যার ছেলেকে আমরা এবার এমপি হিসেবে দেখতে পাচ্ছি, তার ফাঁসির আদেশ কিংবা ফাঁসি কার্যকরের পরের দিনও আপনি দেখবেন বিএনপির কোনো অ্যাক্টিভিটি নাই। আলী রিয়াজ হলো ইবলিসের একটা ফর্ম। নোবেল পিস ইজ বান্দরামি, এটার কোনো ভ্যালিউ নাই। সময় এবং পলিটিক্স ঘুরবে এবং এর ভোগী তারা নিজেরা হবেন। দলের সাথে রাষ্ট্রের সম্পর্কের একটা নির্লজ্জ বহিঃপ্রকাশ, যেটা আপনি জামাত ইসলামীতে কখনো দেখবেন না। যাকে ইচ্ছা তাকে দোষর বলে দেবেন, যে যে যার সাথে আওয়ামী লীগের সম্পর্কই নাই, অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট, আপনি তাদেরকেও করতে দেন নাই। ওয়ান অ্যান্ড অনলি পারসন ওয়াজ মাশরাফি, যে বলেছে যে আমার এলাকায় আমি এই জিনিসটা চাই না। 96 একটা সাজানো নির্বাচন হলো এবং এরপরে পরের সরকারটা 21 দিন টিকলো এবং তারা একটা মাত্র কাজ করেছে ওখানে। সে এমন একটি যে সে যেখান থেকে পারতো টাকা জোগাড় করে একটা কাজ করে ফেলতে পারতো। রাজাকারের কথাটা আমি বলি, যদি 1971-এ বাংলাদেশ রাষ্ট্র না হতো, যদি বিভক্ত না হতো, দে আর দ্য হিরোস। শপথের আগের দিন কেন যেন এই সংস্কার শব্দটা সংশোধন হয়ে গেল। আমি আর ওনার সম্বন্ধে কি বলবো, আমি তো বারবার বলে আসছি যে এই লোকের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই। সে বাংলাদেশের মানুষকে ভালোবাসে না, সে শুধু নিজেকে ভালোবাসে। হি ইজ এ সেলফ সিকিং পারসন এবং আমাদের কোনো দিন ওনার কাছে কিছু এক্সপেক্ট করা উচিত হয় নাই। উনি ওনার ফেসবুক পোস্টে টেড টার্নার, সিএনএন এর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, পরে বোধহয় বিক্রি টিক্রি করে দিয়েছেন, আই এম নট ভেরি শিওর, ওনাকে উনি বিরাট একটা ইয়ে দিয়ে শোক বার্তা পাঠিয়েছেন। তো উনি এখন এই লোকটাকে, আমাদের একটা সমস্যা কি জানেন, সমস্যাটা হচ্ছে যে এই নোবেলের জন্য আমরা ওনাকে খুব বিরাট কিছু মনে করি। বুঝছি, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে দ্যাট নোবেল পিস ইজ এ পলিটিক্যাল গিমিক, আর কিছু না। আমি বলি, আজকে শিরিন আবাদির কেউ নাম উচ্চারণ করে না। আজকে এই যে লোকটাকে দেওয়া হয়েছে পিস প্রাইজ, ওই বেজিংয়ে যে ইয়ে হয়েছিল টেনেমেন স্কোয়ারের ইসের জন্য, কেউ কি ওর সম্বন্ধে জানে না। আজকে যে 3 জন মহিলাকে দেওয়া হয়েছিল, ইয়েমেন আর লিবিয়া আর এক দেশের ছিল, 3 জনকে একত্র করে দেওয়া হয়েছে, কি কেউ জানে না। আমার ওবামাকে পিস প্রাইজ দেওয়া হলো নোবেল উইদিন 6 months of his becoming the president। হ্যাঁ, উনি কি করেছেন, কোন কারণে ওনাকে নোবেল দেওয়া হলো পিস? হ্যাঁ, এই যে ভেনেজুয়েলার যে মহিলাকে ইদানিং দেওয়া হলো, তারপরে she helped the president to be brought, আরেস্ট ধরে নিয়ে আসা, এইসব বান্দরামি। নোবেল পিস ইজ বান্দরামি, এটার কোনো ভ্যালিউ নাই। অ্যান্ড ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট নোবেল এর 2টা শাখা আছে। একটা শাখা হলো সুইডিশ শাখা, যারা কেমিস্ট্রি এগুলিতে দেয়, আর একটা শাখা হলো নরওয়েজিয়ান শাখা। সো যদি ইউনুস সাহেব আর্ন করতেন এই পিস প্রাইজটা, তাহলে একটা কথা ছিল, ওনার তো পিসের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। ইউনুস সাহেবকে পিস প্রাইজ টেলিনর কিনে দিয়েছে। টেলিনর ইজ দি নরওয়েজিয়ান কোম্পানি, যারা গ্রামীণে আছে, পার্টনার্স ইন গ্রামীণ। এইটা একটা ইউনুস সাহেব করলেন কি, যখন এটা হলো, উনি ক্যাবিনেটে ছিলেন যখন গ্রামীণ পেল। এই ক্যাবিনেটটা ছিল, কেয়ারটেকার চিফ অ্যাডভাইজার ছিলেন হাবিবুর রহমান শেলী সাহেব, ওই ক্যাবিনেটে ছিলেন উনি। যখন এই জিএসএমটা দেওয়া হয়, ওর আগে তো এরশাদ সাহেব জিএসএম দেননি, বাট অন্যগুলি দিয়েছেন, WLL, রুরাল টেলিকম, যেটা এগেইন WLL চলে, ওয়্যারলেস লোকাল লুপ বলা হয় ওইটাকে। এইটা উনি জোর করে নিলেন, একদম জোর করে নিলেন উনি, ইউনুস সাহেব ক্যাবিনেটে থাকা অবস্থায়। বাট যখন এটা দেওয়া হলো, তখন উনি ক্যাবিনেটে ছিলেন না। সো এনিওয়ে, টু কাট দ্য লং শর্ট, যেটা হলো
যে ওইখানে চুক্তির মধ্যে ছিল যে এত দিনের পর আপনি এত % আমাকে ট্রান্সফার করবেন। কে ট্রান্সফার করবে? টেলিনর, তাদের হোল্ডিং থেকে ট্রান্সফার করবেন। ওইটা টেলিনর করে নাই, না করাতে উনি লন্ডনে তাদের সলিসিটার্সের মাধ্যমে, ইউনুসের সলিসিটার, সেটা নোটিশ দিল, লিগ্যাল নোটিশ। ওই লিগ্যাল নোটিশটা দেওয়ার পর এই সব কাণ্ড কারখানা ঘটেছে, এবং তখন টেলিনর ওনাকে অ্যাজ এ ম্যাটার অফ কম্প্রোমাইজ বা যাই বলেন ইয়ে করে দিয়েছে, ওনাকে কিনে দিয়েছে এইটা নোবেল। এইটা আমি একবার বলি নাই, আমি ন্যাশনাল চ্যানেলে, আমি আমার ফেসবুকে, আমি উনি ক্ষমতায় আসার পর বলেছি, আগে বলেছি, সবসময় বলেছি যে উনি যদি পারেন খণ্ডন করুক, লেট হিম সে দ্যাট টেলিনর হ্যাজ নট পারচেজ দিস ফর হিম। ওনার যদি সাহস থাকে, সৎ সাহস থাকে, লেট হিম সে। সো ইউ সি, আপনি ইউনুসের থেকে কেন কিছু এক্সপেক্ট করছেন? উনি এসে যা করেছেন নিজের জন্য করেছেন। তারপরে উনি, হি ইজ আ ম্যান হু ডাজ কনস্পিরেসিস। এই যে শেখ হাসিনা, মানে মুশকিল হলো লিঙ্ক করলেই বলবেন যে আমি শেখ হাসিনা, নো, আমি শেখ হাসিনার পক্ষে কথা বলছি না। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই লোকটা ইজ এ কনস্পিরেটর, সে কনস্পিরেসি করে বেড়ায়, ঠিক আছে? এবং ওর লাস্ট মিটিং যেটা সে করেছে, USAID ফান্ডেড, ফিলিপিন্সের একটা NGO, ম্যানিলায় উনি লাস্ট, এই যে কিভাবে কি হবে, এইখানে কিন্তু সবাই ছিল এই ম্যানিলায়, এবং আমি যে রিট পিটিশন করেছি ওর মধ্যে এই ডিটেলসও দেওয়া আছে, যেটা হয়তো রোববারে শুনানি হয়ে যেতে পারে। সো পয়েন্ট ইজ দ্যাট প্লিজ ওনাকে এমন কিছু ভেবেন না। আজকে ওই মহিলা কোথায় যে মহিলার নামে উনি নিলেন? অর্ধেক গ্রামীণ ব্যাংক আর অর্ধেক উনি পেলেন, কই? উনাকে পিস প্রাইজ কেন দেওয়া হয়েছে? হ্যাজ এনিবডি রেড দ্য সাইটেশন? উনাকে দেওয়া হয়েছে নট বিকজ উনি কোথাও যুদ্ধ বন্ধ করেছেন বা কোনো ঝগড়াঝাটি বন্ধ করেছেন, নো, নট বিকজ অফ দ্যাট। ওটা একটা বের করতে হয়তো, এটা ইকোনমিক্সে দিলে না বুঝতাম, বাট ওইটা তো দেবে না, বিকজ মাইক্রো ক্রেডিট ইজ নট সামথিং যেটা উনি প্রতিষ্ঠাতা, তা তো না। এইখানেও ফ্রড আছে ওনার। চিটাগং ইউনিভার্সিটির প্রজেক্ট উনি নিজের নামে চালিয়ে দিয়েছেন, ঠিক আছে, এবং বলেন যে আমি এটা করেছি। ওনার বইতে লেখা আছে, ওনার বইতে লেখা আছে। সো নাও দ্য পয়েন্ট ইজ যে ওনাকে ডিসকাস এখন না করাটাই বেটার। দেশ এখন সামনের দিকে যেতে হবে। উনি কিন্তু অনেকে তো অভিযোগ করছেন আসলে যে ওনার কারণে আমাদের দেশ এখন সাফার করছে, উনি কেন সে কারণেই ওনাকে আসলে আলোচনায় তোলা। ইউ সি, ইপিআই প্রজেক্ট যেটা আছে, ইমিউনাইজেশনের এই যে প্রজেক্টটা আছে, এটার মধ্যে অনেকগুলি টিকা আছে, এত মাসের পর, এত বছর পর, এত অমুকের পর। আই এম নট এন এক্সপার্ট, বাট আই এম জাস্ট সেইং যে এইসব তো আমরা জানি। 2023-তে তো হয়েছে, ইউনিসেফের রিপোর্ট আছে, দেয়ার ওয়াজ নো প্রবলেম। ওর আগের বছরের রিপোর্ট দেখেছি, দেয়ার ওয়াজ নো প্রবলেম। কভারেজের ডিফারেন্স আছে, এর আগে বোধহয় 83-84%, 90s-এর আছে তারপরে। তো উনি তো, আর এইটা তো উনারও কাজ না। ডিজি হেলথ, এটা একটা নর্মাল, এটা চলতে থাকে, এটা কোনো ইয়ে নাই। ডিজি হেলথ গভর্নমেন্টকে বলবেন যে এখন বিকজ আপনার পপুলেশন বাড়ছে, বাচ্চারা বাড়ছে, সো এই বছর আমার কত টিকা লাগবে, কি হবে, এটা ডিজি হেলথ বলবেন। এন্ড ডিজি হেলথ বলেছেন, নূরজাহান বেগমকে বলেছেন ডিজি হেলথ, কিন্তু নূরজাহান বেগম এটা ইউনুস সাহেবকে বলেছেন। ইউনুস সাহেব বলেছে যে না, এটা এখন আনা যাবে না, এত আনা যাবে না, হ্যান হ্যান। জি, আমি আমার So উত্তর this must be পেয়েছি। investigated. একই প্রশ্ন আপনার কাছেই রাখতে চাই। এতজন শিশু মারা গেলেন, সেই শিশুদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কথা বললেন না, কোনো সমবেদনা জানালেন না। আপনি এটাকে কিভাবে দেখেন? জি, যেহেতু তিনি failure-টা- একসময় দেশের একটি জি। ভালো পদে ছিলেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন দাবি করা হয়, সেজন্য আপনাকে এই প্রশ্নটি আবারও করছি। দেখেন, তখন যে পরিস্থিতি ছিল সেখানে তিনি কি করেছেন সেটা একটা ব্যাপার, আর এখন উনি এই যে অভিযোগগুলো আসছে এগুলোর জন্য ওনাকে অ্যাকাউন্টেবল করা দরকার কি না, করলে আমরা কখন করব, এবং আরও তো অনেক কিছু বের হচ্ছে, তাই না? এগুলোর ব্যাপারে কিভাবে অ্যাকাউন্টেবল করা যায় সেটা আলাদা ব্যাপার। তখন তিনি যেটা করেছেন, তখন ওই সময়ে একটা কুইক সলিউশন আমাদের দরকার ছিল, নইলে আমরা আবার 2006 থেকে 2008-এর যে পরিস্থিতিটা সেখানে চলে যেতাম। কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ওই সময়, আসলে সর্বজন শিক্ষিত তার মানে কি একজন কোনোভাবে আপনি এটা কাউকে- বলতে চাইছেন যে 2006-এর আগের পরিস্থিতি ভালো ছিল? না, আমি যেটা বলছি সেটা হচ্ছে 2006-এর পরিস্থিতিটা যদি একটু চিন্তা করি, যে একদল বিচারপতি KM হাসানকে চাচ্ছেন, তাকেই লাগবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে, আরেক দল বলছেন আমরা তাকেই শুধু মানি না,
আর বাকি সবাইকে দিলে হবে, কিন্তু কেউ কারো জায়গা থেকে নড়ছে না, কোনো ওভারল্যাপ নাই, কোনো কমন জায়গা নাই। এরপর আমরা যে পরিস্থিতিটাতে চলে গেলাম, দেশের মানুষের তো সেটা মনে আছে এবং সে ভয়টা আছে। আমি বলছি না যে দিস ওয়াজ দ্য মোস্ট রাইটেস্ট থিং টু ডু, কিন্তু এনিহাও আমরা 24-এ একটা পরিস্থিতিতে পড়েছি এবং সেটা চলে গেছে। এখন আমাদের প্রথম ইস্যু হচ্ছে যে ওই সময়ের যে করণীয়গুলো এগুলো হয়েছে কিনা। আমাদের কিন্তু শুধু এই একটা জায়গা না, আমাদের ভোটার তালিকা হালনাগাদ করা থেকে শুরু করে আরো অনেকগুলো জায়গায় কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনগুলো তো করা দরকার, এবং এগুলো করার ব্যাপারে আমি মনে করি না যে কারোর কোনো দ্বিমত আছে, কোনো রাজনৈতিক দলের কোনো দ্বিমত আছে। অবশ্যই প্রশ্ন করা উচিত। ইন্টারিম গভর্নমেন্টের জনগণের ম্যান্ডেট থাকে না সরাসরি, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টকে তাহলে বসায় কে? ইন আ ওয়ে জনগণই তো বসায়। আমরা মনে হয় প্রশ্ন একটু কেন অন্য করছি প্রসঙ্গে না? চলে যাচ্ছি। জি। আমরা একটু আমাদের প্রশ্নে আসতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কেন সমবেদনা জানালেন না? সেটা তো উনি জানেন, সেটা আমি জানি না। হ্যাঁ, কিন্তু আচ্ছা, আপনার কি মনে হয় তাকে জানানো কি আমাদের উচিত প্রশ্ন ছিল করা কিনা? উচিত, এবং এটা শুধু আপনি আমি এখানে বসে আলোচনার টেবিলে না, আচ্ছা, এটাকে আনুষ্ঠানিকভাবেই প্রশ্ন করা উচিত। এবং এই যে হামের যে আউটব্রেকটা হলো আমাদের দেশে, এটা কিন্তু আগে আর কখনো দেখা যায় নাই। এটার অনেকগুলো ব্যাপার আছে। তাহলে এই ভিটামিন প্রশ্ন এ যেহেতু ক্যাপসুল করা থেকে উচিত, শুরু করে আপনাদের দলের পক্ষ থেকে সবকিছুতেই কোনো কিন্তু প্ল্যান আমরা আছে ফিল কিনা একটু করেছি। জানতে চাই এই ধরনের প্রশ্ন করার। জি জি জি, আপনাদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রশ্ন করার প্ল্যান আছে কিনা, বা আপনারা এটা করবেন এখন কিনা? সরকারের দায়িত্ব। অবশ্যই সরকার যদি আমাদের দলের কাছে সাহায্য চায় আমরা সাহায্য করব, এবং আমরা চাই সরকার এই প্রশ্নগুলো করুক। আচ্ছা, আরেকটি প্রশ্ন করতে চাই। দেশের একটি অংশ বা কিছু মানুষ বলেন যে এই যে হাম ইস্যু রয়েছে, বা এই যে দেশে এত এত মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে, আপনাদের দল কখনো এইসব বিষয় নিয়ে খুব একটা কথা বলে না। এই অভিযোগটি আসলে সঠিক কিনা, বা আপনারা কথা বলেন কিনা জানতে চাই। যে কোনো অভিযোগ কিংবা অভিযোগের জবাব, দুটোর পিছনে স্ট্যাটিস্টিক্স থাকতে হয়। আপনি আমাকে দেখান যে আমরা কোথায় বলি নাই বা কখনোই কোনো কথা বলিনি, এটা হয় নাই। আমরা আসিয়ার জন্য কথা বলেছি। আমি যদি রিসেন্ট সময়ের কথা ধরি, নির্বাচনের সহিংসতায় শুধু নারীদেরকে যে আচরণ করা হয়েছে, আমরা নির্বাচন কমিশনে গিয়ে লিখিত বক্তব্য দিয়ে এসেছি। নির্বাচনের পরেও যে ঘটনাগুলো হচ্ছে, আমরা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়া থেকে শুরু করে কিভাবে মানুষকে সহযোগিতা করা যায়, মানুষের কথা শোনা যায়, যারা এমপি আছেন তারাও চেষ্টা করছেন, আমরা কথা বলেই যাচ্ছি। এখন কারা বলেন, আমি একটু তাদের কাছেও শুনতে চাই যে তারা কেন এটা বলেন, তারা কেন শুনতে পান না। এই প্রচেষ্টাগুলো তো আসে, তাই না? এই প্রচেষ্টাগুলো তো কেউ গোপনে করে না। বাংলাদেশে ধর্ষণ কাণ্ডের একটা মাত্র যেটা দায়ী, সেটা হচ্ছে সাজা হয় না। আপনি দেখেন, আসিয়ার বিচার কিন্তু হয়ে গেছে, অপরাধী কে আমরা জানি, এখন পর্যন্ত সাজা বাস্তবায়ন হয় নাই। এই যে বিচারহীনতার সংস্কৃতিকে আমরা বহন করে নিয়ে যাচ্ছি, সেখানে তো আমাদেরকে কথা বলতে হবে, এবং আমরা কথা বলি, কিন্তু উদ্যোগটা কার নিতে হবে? যিনি দায়িত্বে আছেন, যারা দায়িত্বে আছেন তাদেরকে উদ্যোগ নিতে হবে। এবং এই শাস্তিগুলোকে দুইটা ব্যাপার, একটা হচ্ছে কিন্তু সেক্ষেত্রে শাস্তি কার্যকর আপনাদেরও এবং প্রেসার দ্রুত। দিতে হবে। তারা তো দায়িত্ব অবশ্যই নেবেন, কিন্তু আপনাদেরও তো প্রেসার দিতে আপনারাও হবে, বা প্রেসার আপনারাও দিবেন, কথা আমরাও বলতে প্রেসার হবে। দিব। আমরা কথা বলছি, আমরা সংসদে কথা বলেছি, আমাদের দলের এমপিরা সংসদে প্রশ্ন করেছেন যে আসিয়ার হত্যাকারী হাতে এবং রায় হয়ে গেছে, বাস্তবায়ন হচ্ছে না কেন? এটা একটা কথা বললাম। এবং এরপরে তো, এর আগে তো বাংলাদেশে অসংখ্য কেস আছে, আপনি জানেন, ইদানিং তনু হত্যা মামলার রায় হলো, আমরা সেটার বাস্তবায়ন দেখতে চাই। এখন প্রশ্ন মানুষ কখন করে? যখন একটা ঘটনাকে প্রশ্নবিদ্ধ হওয়ার মতন হয়। এই ঘটনাগুলো তৈরি তো করা উচিত না। এই জায়গাগুলো থেকেই আমরা ক্লিয়ারেন্স চাই। এবং অবশ্যই আমি একটু আগে যেটা বলেছি, যে এখানে যদি কোনো সহযোগিতা লাগে বিরোধী দলের, যারা হয়তো সংসদের 1/3 না, তাহলেও আমাদের তো আপত্তি নাই, কাজে আপত্তি নাই, কিন্তু আমরা অ্যাকশনগুলো দেখতে চাই। জি, ধন্যবাদ। আমি এবার ডক্টর স্নিগ্ধার কাছে যেতে চাই। আপনি তো দুজন আলোচকের কথা শুনলেন, আপনার কোনো মন্তব্য আছে নাকি জানতে চাই এই দুজনের আলোচনা থেকে? আমি খুবই দুঃখিত একটু দেরি করে আসার জন্য। আমি কিছুটা মোহসিন সাহেবকে শুনেছি এবং মার্ডিয়া মমতাজকে পুরোটা শুনলাম। দুটো জিনিস একটু অ্যাড করব। একটা হচ্ছে নোবেল প্রাইজ নিয়ে যেটা বলছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছিলেন, যে উনার যে প্রজেক্ট, এই ক্ষুদ্র ঋণ প্রকল্পটা
এটা উনার না, কিন্তু ক্ষুদ্র ঋণ প্রকল্পকে আমরা কিন্তু আমার মনে আছে ব্যাক ইন 2001 ওই সময় কিন্তু যখন উনি নোবেল পাওয়ার আগেও কিন্তু এই ক্রিটিকটা হয়, কারণ ক্ষুদ্র ঋণের একটা শুধু নট অনলি ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা টার্গেট গ্রুপ কিন্তু নারী, ওমেন, মানে নারীকে এখানে টার্গেট করা হয়। এবং এইটা কেমন জানেন, এটা হচ্ছে আপনি একটা দল গঠন করবেন, দল গঠন করে 10 জনের দল না খুলে আপনি কিন্তু ক্ষুদ্র ঋণ পাবেন না। এখন ধরেন আপনার সাথে আমার সম্পর্ক ভালো, মার্ডিয়া মমতাজের সাথে আমার সম্পর্ক ভালো, আমাদের পারিবারিক সম্পর্ক ভালো, আমরা এখন যে ওই ক্ষুদ্র ঋণটা অ্যাভেল করব। কোনো কারণে যদি আপনার ক্ষুদ্র ঋণের একটা ইনস্টলমেন্টও বাকি পড়ে, তখন আপনি কি করবেন, আপনি আমার দায়টা আপনার ঘাড়ে যেয়ে পড়বে। এতে করে যেটা হয়, ইন্টারপার্সোনাল যে কানেকশনটা আছে সেই কানেকশনটাও কিন্তু ভীষণ রকমের একটা ওই যে সোশ্যাল ম্যাসাকার না, মানে আপনি একটা প্রোটেকশন বলয়ে থাকেন। কিন্তু দেখা গেছে ক্ষুদ্র ঋণ, আমরা কিন্তু অ্যানথ্রোপোলজিস্ট আমরা কিন্তু এটা বিফোর মানে উনি নোবেল পাওয়ার আগে আমরা কিন্তু এটা গিয়েছি, জেব্রা গ্রামে গিয়েছি, যে আমরা কিন্তু দেখেছি। এবং সেখানে দেখা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে মানুষের যে একটা আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সৌহার্দ্যের সম্পর্ক, সেটা থাকে না, সেটা থেকে ফার বিয়ন্ড সেখানে চলে যায় এবং ওই সম্পর্কগুলোকে দেখা যায় ম্যাসাকার হয়ে যায়। এবং এই রাজনীতিটার পরে আরো হয়, ওখানে পুরুষ লোকগুলা কেউই নেয় না ক্ষুদ্র ঋণ, তারা ক্ষুদ্র ঋণ পেয়ে কিন্তু পুরুষকে দিয়ে দেয়, হ্যাঁ, এবং পুরুষ ওখান থেকে ঋণটা নিয়ে চলে যায়। তো এইটা যখন উনি নোবেল পান, এই লটস অফ ক্রিটিক অ্যারাউন্ড দ্যাট, যে এখানে ওমেনকে টার্গেট করা হচ্ছে। এবং আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মডেল কিন্তু বাংলাদেশের যেখানে, বাংলাদেশের মনে করেন স্যালাইন পোন ওয়াটার, তারপরে হচ্ছে হাওর অঞ্চল, এই সকল ইস্যুতে একদম জোন টু জোন এই ক্ষুদ্র ঋণের প্রজেক্ট চলছে এবং ওখানে এনজিওর একটা সিন্ডিকেট চলছে, আই নো দ্যাট। এখন ঘটনা হচ্ছে, এরপরে যখন নোবেলের বিষয়টা আসে, নোবেল যখনই শান্তির হয়, শান্তি মানেই হচ্ছে আসলে কার শান্তি আপনি নিশ্চিত করেছেন। সো এইটা আমার অ্যাড অন ছিল, যে আর এটা সেটা হোক মাচাদো ভেনেজুয়েলার, তার ক্ষেত্রে হোক, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেলে শান্তিতে নোবেল পুরস্কার, এটা যখনই হবে সেটা খুব গুরুত্বপূর্ণ কোন পক্ষে শান্তি নিশ্চিত হয়েছে, এবং এটা রাজনীতিটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখন দেখেন, গত পরশুদিন ফরহাদ মাঝার বললেন না যে রেজিম চেঞ্জ করেছে আমেরিকা, এখনো আছে ক্ষমতা আমেরিকা, তো উনি জানতেন না ফরহাদ মাজার? যদি এটা বাস্তবতা হয়, প্রশ্ন হলো এই কথাটা এই সময় এসে বলছেন কেন? এটা তো উনি আরো আগে বলতে পারতেন, কই 24-এর পরে তো উনি কথা বলেননি। কারণ আমি যতটুকু মনে করি যে ওই সময় কিন্তু এরকম কথা আমরা শুনেছি ফরহাদ মাজারের কাছ থেকে, যে ইভেন শুধু নট অনলি ফরহাদ মাঝার, আপনার বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দল, সেটা এনসিপি হোক, ক্ষেত্র বিশেষে জামাতও হোক, আমরা কিন্তু শুনেছি যে এই ওই গভর্নমেন্ট, আপনি যে ফরহাদ মাঝারের কথা বলছেন, যে উনি এই কথা বলেছেন, আপনার কাছে কি মনে হয় যে উনি এই কথাটি আসলে কেন বলেছেন? হয়তো আগেও তো বলতে পারতেন, কিন্তু উনি এখন এসে কেন বলছেন? এটা আমি প্রশ্ন করেছি, কারণ মানে আমারও বক্তব্য এটা এখন বলছেন, আপনার কাছ থেকে জানতে চাই। না, আমার কথা যদি বলতে চান, আমি বলবো যে ওই সময় হয়তোবা এই কথাটা, আমরা অনেক ডেলিভারি আছে না, আমরা অনেক সময় চুপ থাকি, কারণ আমরা ওই যে গোয়িং উইথ দ্য ফ্লো, হ্যাঁ, এই কথাটা এখন বললে যতটা ফ্লোর কাছাকাছি যাওয়া যাবে, তখন বললে এটা ফ্লোর কাছাকাছি যাওয়া যায় না। তো এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, আদার দেন এটা আমরা তো আমাদের বুঝতে সময় লাগতে পারে, বাট এটা ট্রু। দেখেন এই সব কিছু এখানে হয়েছে কি, পলিটিক্যাল পার্টি, ইন্টেলেকচুয়াল গ্রুপ, আমাদের এটা একটা বড় বর্ডার লাইনটা খুব গুরুত্বপূর্ণ। কেন আমি বলি, দেখেন আমার সমস্যা হচ্ছে যে আওয়ামী লীগ যে রেজিমটা ছিল, সেই রেজিমটা যে দীর্ঘদিন একটা অগণতান্ত্রিক চর্চায় ছিল, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আপনাকে আন্ডার এনি সার্কামস্টেন্স এটা মানতে হবে। আপনাকে এটাও মানতে হবে যে ধরেন আমি সব কিছু ভুলে গেলাম, ধরেন আমি ভাবলাম যে আওয়ামী লীগ হচ্ছে এখন একদম কিচ্ছু করে নাই, সব ষড়যন্ত্র, আপনি হচ্ছেন ক্ষমতায়, আপনি ষড়যন্ত্র ট্যাকেল দিতে পারেননি, এ দায়ভার আপনার উপর যায় না? একদম আওয়ামী লীগের যে বক্তব্য থাকে, সে বলে না যে এটা ষড়যন্ত্র। এখন ফরহাদ মাজারের যে বক্তব্য, আপনি দেখবেন যে সে বক্তব্যটা কিন্তু ওই আওয়ামী লীগের যেই বক্তব্য আছে, হ্যাঁ, রেজিম চেঞ্জের সকল কিছুকে কিন্তু একদম প্রতিষ্ঠা করার জন্য একদম খাপে খাপ মিলে যাচ্ছে। কিন্তু এই কথাটা আপনি আগে বলেননি কেন? আগে বললে তো মব হতো, আগে বললে তো তখন ফরহাদ মাজার তিনি যখন বলছেন সেই জায়গাগুলোর যে গভীরতা, সেটা তো এভাবে আসতো না। রেজিম চেঞ্জের সাথে যে এখানে একটা বৃহত্তর পলিটিক্স যুক্ত ছিল, ষড়যন্ত্র যুক্ত ছিল, সেটি
বাংলাদেশের অনেক মানুষই কিন্তু বুঝে নাই, এটাও যেমন সত্য, আবার অনেক মানুষ কিন্তু বুঝেছে, এটাও তেমন সত্য। কিন্তু আরেকটা সত্য গ্রুপও আছে, সেটা হচ্ছে যাহা কিছু হচ্ছিল তাহা কোনো স্বাভাবিক পরিস্থিতি ছিল না, এবং ওই স্বাভাবিক পরিস্থিতি মেনে নেওয়ার কোনো কারণ কোনো সচেতন নাগরিকের নাই। আমি কিন্তু তাদের গ্রুপের লোক, আমি একদম স্পষ্ট করছি। কারণ আপনি এত মানুষ মারা যাচ্ছে, এত ম্যাসাকার হচ্ছে, এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি না, এবং আপনি কোনো দায় নেবেন না, এটা হবে না। এখন পর্যন্ত আপনি দেখবেন আওয়ামী লীগের প্রসঙ্গ যেহেতু আসছে, একটা ছোট কথা বলি। আচ্ছা, এই যে কারিনা কায়েস, একটা মেয়ে, তার মৃত্যুর মুখোমুখি, আন্ডার উইচ সার্কামস্টেন্সেস, আপনি দেখবেন সেখানে লিখছে, ওনাদের যে বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্ম, ওখানে লিখছে 25তম লাল বদল মৃত্যুর মুখোমুখি। ডাজ ইট মেক সেন্স? ডাজ ইট মেক এমন সেন্স? বিষয় আসলে এই কাম্য ধরনের বক্তব্য কোন পলিটিক্যাল পার্টি, সে যেভাবেই থাকুক, এটা তো বৃহত্তর পলিটিক্যাল পার্টি, দেখেন আপনি নিষিদ্ধ করেন যাই করেন, তার তো একটা বিশাল আছে। এই যে গ্রুপ, মানে এই যে বক্তব্য, এই আমরা বক্তব্য কিন্তু থেকে এমন যায়। বক্তব্য যখন মির্জা আব্বাস অসুস্থ ছিলেন জি, জি। তাকে ঘিরেও পেয়েছি, হুম, বিরোধী দলকে Of দেখেছি course, এরকম হ্যাঁ মন্তব্য অবশ্যই। করতে। এবং মির্জা বাসেরটা তো মানে আই এম ভেরি সরি, মানে ওটার যে মানে যাহা কিছু হয়েছে, মির্জা আব্বাসের একদম ইলেকশনের সময় অনেকের জন্য এটা বিনোদন, আমার জন্য এটা শুধু বিনোদন না, মানে ভীষণ রকমের বিরক্তিকর এবং অশালীন। ঠিক আছে, এটা কোনো সুস্থ পলিটিক্যাল জেস্টার না। এবং যারা যারা এই ওই মুহূর্তে ওই মির্জা আব্বাস এবং ওখানে যে নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল, এখানে বিরোধী দল তাদের জোট করেছে, ওখানে ওনাদের অনেক মুরব্বীজন ছিল, তারা সেটাকে চুপ থেকেছে, তারা সেটাকে এনডোর্স করেছে। চুপ থাকা মানে হচ্ছে এনডোর্স করা। আমরা কখনো শুনি নেই যে ওনাদের জোট সরকার থেকে ওনারা কেউ এই বিষয়ে তাদের বলেছে। বিশ্বাস করেন, সময় এবং পলিটিক্স ঘুরবে, এবং জি। এর ভোগী তারা নিজেরা হবেন। ঠিক যেভাবে যেভাবে এটা হয়েছে, তার দ্বিগুণ ভাবে আসবে, এটাই নিয়ম। যে বিরোধী দল আপনি যেমন দাবি করছেন যে চুপ ছিল, চুপ থাকা মানে মনসম্মতি, আমরা সবাই জানি। তবে আবারও আসবো আপনার কাছে এই বিষয়ে কথা বলতে। আমি আবার একটু মহসিন রশিদের কাছে আসতে চাই। 70% ভোটার বাইরে রেখে সুপ্রিম কোর্টে যে বারের নির্বাচন শেষ হলো, ওই নির্বাচনে আওয়ামী লীগ আজকে শেষ হবে। জি শেষ হচ্ছে, তাহলে আমি আমাকে সংশোধন করছি। ওই নির্বাচনে আওয়ামী লীগকে তো পরে কথা, স্বতন্ত্র আমি যদি ভুল না করি, স্বতন্ত্র প্রার্থীদেরও কিন্তু নমিনেশন বাতিল করা হয়েছে। আপনার বিশ্লেষণ জানতে চাই এই পুরো বিষয়টি ঘিরে। হ্যাঁ, ইউসি, আমি তো আমার ফেসবুকে এবং আরো দু এক জায়গায় বলেছি এটা। সি, আওয়ামী লীগ কি, ওইখানে তো উই আর অল লয়ার্স। ঠিক আছে, আমরা নিজেকে খুব আজকাল নতুন যারা এসেছে ওরা খুব গর্ব করে নিজেকে মনে করে যে সাংঘাতিক লার্নেড হয়ে গেছে, অথচ বোধহয় দে হ্যাভ নো আইডিয়া এবিসি। এইগুলি আমাদের কলেজ টলেজ ধ্বংস করে দিয়েছে আইন শিক্ষা টিক্ষা। সো কোয়েশ্চেন ইজ, মানে আমরা লয়ার্সরাই এটা করছে, কিন্তু ঠিক আছে, ওর মধ্যে মেফতা হচ্ছে জজ ছিল, হি ইজ দি চিফ ইলেকশন সাব কমিটির হেড। আপনি আমাকে একটা লজিক বলেন, কেউই যদি পারে যে আমি ভোটার হতে পারবো কিন্তু ক্যান্ডিডেট হতে পারবো না, জাস্ট আমাকে কেউ যদি বুঝিয়ে দেয় এটা, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের তো একটা গঠনতন্ত্র আছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের। এই গঠনতন্ত্রতে কোথায় আছে যে আপনি অমুক গোষ্ঠীকে বা অমুককে ইলেকশন করতে দেবেন না? নাম্বার থ্রি, যে আপনি কিভাবে জানেন যে আমি অমুক গোষ্ঠীর সাথে সম্পৃক্ত? সুইসি, এইগুলি ডাইকটমি এদের আছে, বিকজ এইগুলি পলিটিক্যাল বলছে, তারা বলতে চায় যে যেহেতু আওয়ামী লীগকে ব্যান করা আছে বা ওদের কার্যক্রম ব্যান করা আছে বা অঙ্গ সংগঠন হ্যান ত্যান, বাট হিয়ার দের ইজ নো অঙ্গ সংগঠন। এইখানে যারা অঙ্গ সংগঠন, যারা আজকে ইলেকশন করছে তারা অঙ্গ সংগঠন না? প্রাইম মিনিস্টার তো অ্যাপ্রুভ করে দিয়েছে যে কারা ইলেকশন করবে। আজকে যারা ইলেকশন করছে, খোকন টোকন যারা আছে, এদের অ্যাপ্রুভাল হ্যাজ কাম ফ্রম দ্য প্রাইম মিনিস্টার। তো বারে তো আমাদের অঙ্গ সংগঠন থাকার কথা না। আপনি একটা গ্রুপ হতে পারে, ওই গ্রুপ হলেও তো আপনিও ইন্ডিপেন্ডেন্ট হিসাবে, খোকন সাহেব ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ইলেকশন করবেন, সেখানে নট অন আ প্যানেল। ঠিক আছে, সো আপনি আমাকে বলেন যে এইগুলি কিভাবে ঠিক করবেন। তাই যদি শেখ হাসিনা আগে করে দিত এইগুলি, যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, যেটা তাপস নেতা ছিল, হোয়াট ওয়াজ দ্য রং? ইট ইজ কন্টিনিউইং। আপনার মিনিংফুল চেঞ্জ,
ওইখানে ওদের এগেনস্টে কে দাঁড়াচ্ছে, একটা সবুজ প্যানেল হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম, এর আগে কোনোদিন হয় নাই। সবুজ প্যানেল হচ্ছে জামাত প্যানেল, ঠিক আছে? আচ্ছা। প্যানেল হয়েছে জামাত প্যানেল, ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, 70-75 বছর হিস্ট্রিতে প্রথমবারের মতন একটা জামাত প্যানেল হয়েছে। দে কল ইট আ গ্রিন প্যানেল, তাদের গ্রিন প্যানেল ছাপানো আছে। সো আমাকে বলেন যে কে কার চেয়ে ভালো, দেশ আর রাষ্ট্র আর সংগঠন বা আমাদের সুপ্রিম কোর্ট বার, কে চিন্তা করে এইগুলি যে আমরা আইনজীবী? আমি বলেছি, বারবার বলছি, আই এম নট ভোটিং, আমি ভোট করছি না। বিকজ এত বড় অন্যায় করবেন আপনি যে আপনি যাকে ইচ্ছা তাকে দোষর বলে দেবেন, যে যে যার সাথে আওয়ামী লীগের সম্পর্কই নাই, অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট, আপনি তাদেরকেও করতে দেন নাই। তো এই ইলেকশনই বা কেন হচ্ছে? প্রয়োজনই বা কি ছিল ইলেকশনের? কিন্তু এখানে স্বতন্ত্র প্রার্থীদের আসলে দোষ কি ছিল যে আসলে না, বা- তাদেরকে নমিনেশন আমি চাই না যে আপনি ইলেকশন করেন, আমি একাই মাঠ গরম রাখবো, আমি একাই থাকবো। প্রবলেম হয়ে গেছে, জামাত চলে এসেছে। কেন এসেছে? বিকজ জামাত, এনসিপি এরা কয়েকটা আসন চেয়েছিল এদের কাছে, ফোরামের কাছে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কাছে কয়েকটা ইয়ে চেয়েছে, ভাই আমাকে তুমি 2টা ইয়ে দিয়ে দাও এক্সিকিউটিভ কমিটিতে, একটা আমাকে ভাইস প্রেসিডেন্ট দিয়ে দাও। হ্যাঁ, বড় পদ চায় নাই, উইদাউট হ্যাভিং ইলেকশন, মানে ইলেকশন ছাড়াই। না ওদের প্যানেলই করবে, ওদের প্যানেল, রাইট। okay. এই 2-3টা ওরা দেয় নাই, ওরা দেয় নাই, না দেওয়াতে জামাত নিজের একটা প্যানেল দিয়েছে। So, জামাতের কারোর আসার সম্ভাবনা তো ডেফিনেটলি নাই, বিকজ জামাত ইজ নেভার কন্টেস্টেড এইভাবে ইলেকশনস সুপ্রিম কোর্ট বারে। তো এই ইলেকশন ইটসেলফ ইজ আ ফার্স। এখন এখানে আরেকটা কথা বলি, এর আগে নট দিস বার, নট ঢাকা বার, নট চিটাগং বার, এর আগে 8-10-12টা বারে ইলেকশন হয়েছে, প্রপার ইলেকশন হয়েছে এবং সবাইকে নিয়ে ইলেকশন হয়েছে। সেখানে ওই গভর্নমেন্টের যে লোকজন সব ছিল, তখন তো ওরা গভর্নমেন্টে আসে নাই, ঠিক আছে? ফোরাম লস্ট ইলেকশনস এভরিওয়্যার, আওয়ামী লীগ জিতে গেছে সব ইলেকশনস। তো এরপরে আমি বিশ্বাস করতে চাই না এটা যে তারেক রহমান এই কথা বলেছে, আমি এটা বিশ্বাস করতে চাই না, এখনো করছে না। আমাকে কিছু লোকজন বলেছে যে যেহেতু এটা হয়েছে, সো ওইখান থেকে ইনস্ট্রাকশন আছে যে আর এটা হতে দেওয়া যাবে না। সরি, চিটাগং বার এত বড় বার, সেখানে নমিনেশন পেপার পর্যন্ত নিতে দেয় নেই। ঢাকা বার নমিনেশন পেপার নিতে দেয় নেই। আমাদের সুপ্রিম কোর্ট বারে যারা নিয়েছিল ওদের সব ফেরত দিয়ে দিয়েছে, টাকা টুকা সব ফেরত দিয়ে দিয়েছে। কালকে ভোটিং হয়েছে 11,000 সামথিং ভোটারের মধ্যে 1700 ভোটিং হয়েছে, আজকে না হয় 2200-2300 ভোটিং হয়ে যাবে, 4000 30% হয়তো ভোটিং হবে, সব ওদেরই লোক। আপনি চালান বার, চালান জুডিশিয়ারি, চালায় দেখান জুডিশিয়ারি। ধন্যবাদ, উত্তর পেয়েছি। মার্দি আপা, আবারও আপনার কাছে আসি। জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন পাকিস্তানের জামায়াতে ইসলামীর নেত্রী সীমা মালিক। জামাতে ইসলামের মহিলা বিভাগের সেক্রেটারি বলেছেন তার এই সফর দুই দেশের নারীদের মাঝে কাজের অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদের এই সাক্ষাৎকে অনেকে বলছেন যে আপনারা পুরনো সম্পর্ককে ঝালিয়ে নিচ্ছেন, আসলে কি তাই কিনা, বা কি পুরনো সম্পর্কের কথা আসলে বলা হচ্ছে একটু জানতে চাই। উপমহাদেশ যখন একসাথে ছিল তখন তো একটা ছিল, তাই না? এবং যখন 47-এ ভাগ হয় তখন 2টা ভাগে ভাগ হয়, এবং 71-এর পরে বাংলাদেশের সাথে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভাগটা তৈরি হয়। এটা 47-এর পরেই শুরু হয়েছিল, যেহেতু এই দুটো আসলে তো কানেক্টেড ল্যান্ড না, এবং এদের মধ্যে যোগাযোগ যাতায়াত বরং ভারতের যে জামাতে ইসলামী তাদের সাথে বেশি। আচ্ছা, কারণ পাকিস্তানের সাথে আমাদের বিভিন্ন কারণেই যোগাযোগে তো ঝামেলা ছিল, ভিসা থেকে শুরু করে অনেক কিছুতেই। তো এটা আসলে একটা অনগোয়িং প্রসেস, এটা নতুন কিছু না, এটাকে ঝালাই করারও কিছু নাই। ব্যাপারটা হচ্ছে প্রতিষ্ঠাতা তো একজন, এবং তার সাহিত্যগুলো এখনো পড়া হয়, এখানে চিন্তাভাবনা ভিউজ শেয়ার করার ব্যাপার আছে, এবং উপমহাদেশে ইসলামী আন্দোলনের যে যাত্রা, সেখানে মাওলানা মওদুদির ভূমিকা এখনো অস্বীকার করার উপায় নাই। এবং সেখানে আমাদের এই যে উপমহাদেশের কিছু রিয়েলিটি কিন্তু এক, তাই না? আমরা একটা সময় কলোনি ছিলাম, এরপর ভাগ হয়েছি, এবং পলিটিক্যাল অবস্থাগুলোর মধ্যেও সিমিলারিটি আছে।
তো সেখানে এ ধরনের নলেজ শেয়ারিং এর মধ্যে তো অন্য কোনো ব্যাপার খুঁজে পাওয়ার কোনো দরকার নেই আমার মনে হয়। এটা অনেকে একটা বলছেন ongoing যে process, নলেজ এটা শেয়ারিং নতুন যদি কিছু না। দরকারি হয়, আপনি যেমনটি বলছিলেন ভারতে জামায়াতে ইসলামীর সাথে অনেক আগে থেকেই বিভিন্ন আলোচনা হয়, বিভিন্ন ভাবে কমিউনিকেশন হয়, তাহলে তাদের সাথেও তো করা যেত। যেখানে এখনো পাকিস্তানের সাথে বা পাকিস্তান নিয়ে মনস্তাত্ত্বিক একটা বিরোধ এখনো বাংলাদেশের মানুষের মনে আছে বলাই যায়, সেক্ষেত্রে কেন আসলে পাকিস্তানের জামায়াতে ইসলামীর সাথে যোগাযোগ করতে হলো, এটা আসলে প্রশ্নের আমি ব্যাপার, আপনাকে যেটা জবাব প্রশ্ন হয়ে দিয়েছি, উঠেছে। যেটা অরিজিনালি এক ছিল, যদিও এখন লিডারশিপের মধ্যে তো কোনো কমন কেউ নাই, তাই না? এখানেও যারা তৈরি হয়েছেন তাদের সাথে তারা বাংলাদেশ থেকেই হয়েছেন, এবং ওখানেও যারা তৈরি হচ্ছেন, কাজ করছেন, যারা ভারতে কাজ করছেন তারা ভারতীয়। কিন্তু এই নলেজ শেয়ারিংটা দরকার হচ্ছে তিনটা দেশ কিন্তু এখনো কাছাকাছি এবং অনেকগুলো রিয়েলিটি একরকম। দেখেন পশ্চিমবঙ্গের নির্বাচন গেল, সেখান থেকে যেরকম আমাদের শেখার আছে, আমাদের নির্বাচন থেকে ভারতের বা পশ্চিমবঙ্গের শেখার আছে। তো এই নলেজ শেয়ারিংকে আমি ওই জায়গায় রাখতে চাই, এবং এখানে যদি কেউ কনস্পিরেসির গন্ধ পান তাদেরকে আসলে প্রমাণ করতে হবে তারা কি বলতে চান। আচ্ছা, জি ধন্যবাদ। ডক্টর স্নিগ্ধা, আপনার কাছে একটু আসি। পাকিস্তানের জামায়াতে ইসলামীর এই নেত্রীর সফরকে আপনি কিভাবে দেখেন, একটু বলবেন? না দেখেন, আমি প্রথম কথা হচ্ছে যে 2026 সালে বসে যেহেতু রাষ্ট্রের সাথে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত এরকম কোনোই নেই, সেই জায়গাটা থেকে যে কোনো দেশের নাগরিক যদি রাষ্ট্র পারমিট করে আসতে পারে, যে কোনো দল যদি চায় আসতে পারে, এটা তার স্বাধীনতা। কিন্তু বিনিথ অ্যান্ড মাই মাইন্ড আমরা সবসময় মনে রাখতে চাই, এবং এটা মনে থাকবে যে একটা হিস্টোরিক্যাল কনটেক্সট আছে, সেই হিস্টোরিক্যাল কনটেক্সটের সাথে এই পুরো বিষয়গুলো জড়িত। আপনি এই প্রশ্নটাই করতেন না যদি হিস্টোরিক্যাল কনটেক্সট এখানে না আসতো, ফ্র্যাঙ্কলি স্পিকিং। ধরেন আজকে জামাতে ইসলামের যদি এমনও হতো, আমি আপনাকে এও বলি, ধরেন ঘটনাচক্রে বাংলাদেশ জামাতে ইসলামের এখন ধরেন নেতানিয়াহুর সাথেও একটা যোগাযোগ আছে, কথার কথা, তাহলেও এটা বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ প্রশ্ন হতো না, কারণ ওই ক্ষেত্রে বাংলাদেশের কোনো হিস্টোরিক্যাল যোগাযোগ নাই। আপনি রিলিজিয়াসলি সেটা নিয়ে বলতে পারতেন, তাহলে একটা হিস্টোরিক্যাল যোগাযোগের কারণে আপনি প্রশ্নটা করেছেন, সহজ কথা। এখন বাংলাদেশ জামাত ইসলাম একটা আপনার ট্রান্সন্যাশনাল একটা পলিটিক্যাল পার্টি, এই কথাটা কিন্তু আমি অনেকবার বলছি, খেয়াল করে দেখেন। কোন এক অদ্ভুত কারণে নির্বাচনের আগের মোমেন্টে জামাত was trying to pretend যে তারা ট্রান্সন্যাশনাল না, ভেরি মাচ বাংলাদেশ ওরিয়েন্টেড। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে এই যে আশাটা, বা একটু আগে মার্দে মমতাজ নিজেও বললেন যে ইন্ডিয়ার সাথে তাদের যোগাযোগ, এই যে এবং এই ট্রান্সন্যাশনাল পলিটিক্সের একটা সংকট কি জানেন, তারা কখন কার কোন রাষ্ট্রের সাথে যোগাযোগ মেনটেন করে, যেমন এমনকি আওয়ামী লীগের ক্ষেত্রে এটা বলতে চাই, ওই রাষ্ট্রের সাথে যোগাযোগ ইটসেলফ তাদের পলিটিক্যাল মতাদর্শকে এক ধরনের প্রভাব ফেলে, এটা জনমনেও ফেলে। তারা পরিষ্কার করার চেষ্টা করেন, কিন্তু জনগণ তো ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ইটস ভেরি হার্ড যে উনি বিএনপির সাথে ইন্ডিয়ার সাথে তার সম্পর্ক নাই, এটা সে প্রকাশ করবে। একইভাবে বাংলাদেশ জামাত ইসলামের আসলে এটা এক অর্থে অসম্ভব যে সে তার পাকিস্তানের সাথে তার যোগাযোগটাকে অস্বীকার করবে। এই গল্পটার একটা ফাইন লাইন আছে। ফাইন লাইনটা হচ্ছে কি, আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেমন ভাবে দেখি, ভীষণ ক্রিটিক্যাল ভাবে দেখি। কারণ আপনি যখন এই কাজটা করেছেন, এটা ওই যে বললাম হিস্টোরিক্যাল জায়গা থেকে ক্রিটিক্যাল ভাবে দেখে, আপনাকে নিউট্রাল ভাবে দেখার কোনো সুযোগ নাই, নলেজ শেয়ারিং ভাবে দেখার সুযোগ নাই, কারণ আপনার একটা হিস্টোরিক্যাল কনোটেশন আছে। আপনি ইলেকশনের আগ মুহূর্ত পর্যন্ত বলেছেন যে আপনার ওখানের সাথে ওইভাবে যোগাযোগ নাই। একটু আগে মার্দে মমতাজ নিজেই বললেন যে ইন্ডিয়ার অনেকের সাথে যোগাযোগ আছে। এই যে কথাটা উনি বললেন, কারণ মালদিয়া মমতাজ তো এখন সংসদ, তাদের প্রত্যেকটা কথা তো এখন আমাদেরকে ধরতে হবে। তাহলে ইন্ডিয়ার কথা কেন বললেন? কারণ আপনি দেখেন যে দিল্লি না ঢাকার আন্দোলনের স্লোগান ছিল, রাইট? এবং অনেক জামাতের কর্মীদের মধ্যে কিন্তু আমরা এটা পেয়েছি, তারা এই স্লোগান খুবই সাথে দিয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ওই ইন্ডিয়ার যে জামাত ইসলামের কর্মীরা আছে তারা কি এটা মেনে নিয়েছিলেন দিল্লি না ঢাকা? তারা তো নিশ্চয়ই ওইখানে দিল্লির পক্ষেই বলেছেন। তাহলে দেখেন মানে যুক্তিটা কিভাবে কন্ট্রাডিক্টরি করছে। তার উনি তো ওনার দেশে রাজনীতি করতে গেলে ডেফিনেটলি বলবে না যে আমি দিল্লি এন্টি দিল্লি বিরোধী কোনো রাজনীতির অংশ হব। তাহলে এখানে যেটা হয়, জনগণ তখন সন্দেহপ্রবণ হয়, আমার মতো লোকজন তখন আরো বেশি ক্রিটিক্যাল হয়। যে কারণে আমি আপনাকে উত্তর দিলাম যে আমি এই বিষয়টাকে খুবই ক্রিটিক্যালি দেখি। আমি যেটা বুঝি, পপুলার ডিসকোর্সে যখন যেটা প্রয়োজন হচ্ছে তখন সেই বক্তব্যটা দেওয়া হচ্ছে। ইন এ আদার ওয়ে
হোয়াটএভার ইজ দ্য সার্কামস্টান্সেস ইজ, আপনি সামহাউ ট্রান্সন্যাশনাল পলিটিক্যাল রাজনীতি করেন বলেই আপনার এই দায়বদ্ধতাগুলো আপনাকে বহন করতে হয়। জি ধন্যবাদ। আমি একটু মার্দিয়া মুমতাজের কাছে প্রশ্নটি রাখতে চাই, যে কথা ডক্টর স্নিগ্ধা বলছিলেন, যে আপনিও কিছুক্ষণ আগে বললেন যে দিল্লি জামায়াতে ইসলামের সাথে একটা ভালো কমিউনিকেশন আছে, তাহলে ওই কথাই বলতে চাই, যদি আপনাদের পক্ষ থেকে একসময় দিল্লি না ঢাকা স্লোগান এসেই থাকে, সে সময় আসলে দিল্লি বা ভারতের জামায়াতে ইসলামের পক্ষ থেকে কোনো প্রশ্ন তোলা হয়েছিল কিনা? আচ্ছা, এখানে আমার মনে হয় দুইটা ব্যাপারে একটু পার্থক্য করা দরকার। একটা হচ্ছে দল টু রাষ্ট্র, আচ্ছা আরেকটা হচ্ছে দল টু দল। আচ্ছা আওয়ামী লীগের সাথে ভারতের যেটা সম্পর্ক, আওয়ামী লীগ একটা দল হিসেবে আরেকটা রাষ্ট্র কর্তৃক এম্পাওয়ার্ড হয়েছিল। আর আমি জামাতে ইসলামের যে সম্পর্কটাকে বলছি সেটা অরিজিনটা বিবেচনা করে, এমন না যে আমার কারো কাছ থেকে নলেজ শেয়ারিং করে অনেক কিছু আমার পলিসি ঠিক করতে হচ্ছে, বিষয়টা সেটা না। এবং এখানে দাঁড়িয়েই আমি মজবুতভাবে বলতে পারি দিল্লি না ঢাকার প্রশ্নে আমি ঢাকা। এবং এটাতে জামাতে ইসলামীর যারা এই নামটাকে বহন করেন এখনো অন্য যে কোনো জায়গায়, তাদের সাথে আমার কোনো আপোষের দরকার নাই, কারণ যে যে যার যার দেশে কাজ করছে, উই আর ভেরি মাচ কন্টেক্সচুয়াল, যে যে যার যার দেশেই রাজনীতি করছে। এবং আপনি দেখবেন যে মামলাগুলো হওয়ার পরেও, এরকম অনৈতিক মামলা, মিথ্যে মামলা দিয়ে ফাঁসানোর পরেও কেউ তো দেশ ছেড়ে যান নাই। যেটা আমরা একজন প্রধানমন্ত্রীকে দেখলাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে সচিব সহ আমলা সহ পালিয়ে গেছেন আরেকটা দেশে। এটাই হচ্ছে দলের সাথে রাষ্ট্রের সম্পর্কের একটা নির্লজ্জ বহিঃপ্রকাশ, যেটা আপনি জামাতে ইসলামীতে কখনো দেখবেন না। আমাদেরকে পালাতে হয় নাই, আমরা এটাকে দেশ মনে করেছি, এটাকে এখানেই থেকেছি, এখানে থেকে শেষ পর্যন্ত মামলা ফেস করেছি। অনেকেই বলেন, আমি বলছি যে অনেকেই বলেন যে আপনাদের দলের অনেকেই গুপ্ত হয়েছিলেন, সেজন্য পালাতে হয়নি। এটা একটা মজার জিনিস জানেন, গুপ্ত যদি থাকে তাহলে মামলাগুলো হলো কার, ফাঁসিগুলো হলো কার? সবার নামে কি মামলা আর সবার নামে কি ফাঁসি হয়েছে? অবশ্যই এত পরিমাণের মামলা হয়েছে এবং এত পরিমাণ মানুষ। গতকাল আমার একজন আওয়ামী লীগের একজন এমপির সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে আমি জেলে গেছি, আমি জেলে গিয়ে দেখেছি জামাতে ইসলামের মহিলারা আছে। উনিও মহিলা, উনিও জুলাই আন্দোলন সময় অ্যারেস্ট হন, তাই না? যে যাদের আসলে ফাঁসি হয়েছে তারা তো পরিচিত মুখ, তাদের তো গুপ্ত হওয়ার কোনো সুযোগ ছিল না। যারা গুপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ফাঁসির আদেশ হয়নি, বা তাদের বিরুদ্ধে নিশ্চয়ই এত এত মামলা হয়নি। তারা তো গুপ্ত যদি থাকতেন। এই গুপ্ত শব্দটা তো আমি বলি নাই, এটা যে বলেছে তাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, আমার এখানে যেটা বলার আছে সেটা হচ্ছে জামাতে ইসলামের এবং শিবিরের ছেলেরা নির্যাতিত হয়েছে, এখানে কারোর কোনো সন্দেহ থাকার কথা না। তারা ফিল্ডে ছিল, এটাও যেরকম সত্যি কথা। কিন্তু আমরা বরং উল্টা জিনিসটা যদি আমি প্রশ্ন করি, যে সালাউদ্দিন কাদের চৌধুরী যার ছেলেকে আমরা এবার এমপি হিসেবে দেখতে পাচ্ছি, তার ফাঁসির আদেশ কিংবা ফাঁসি কার্যকরের পরের দিনও আপনি দেখবেন বিএনপির কোনো অ্যাক্টিভিটি নাই। জামাত সেখানে কাজ করেছে, বিক্ষোভ করেছে, মানুষকে বলেছে যে তার এই ভূমিকা ছিল। তাহলে গুপ্ত কারা? এই যে একটা রেটরিককে জাতির উপর চাপিয়ে দেয়া হলো, এইটার একটা ব্যাকফায়ার আসবে এবং একটা সময় তাদেরকে আবার দেখবেন বলতে হবে যে আমরা গুপ্ত না। আমি একটা প্রমাণ দেই আপনাকে, আমি এটা বুঝতে পারছি কোনোভাবে আপা যে জামায়াতের কেউ গুপ্ত ছিল না, কখনোই ছিল না। জি জি ধন্যবাদ। মহসিন রশিদ, আপনার কাছে আসি। সম্প্রতি আলী রিয়াজ সাহেব বলেছেন সংস্কার না হলে দেশ আবার সেই পুরনো সংকটেই ফিরতে পারে। পুরনো সংকট বলতে আসলে কি বোঝাচ্ছেন উনি, বা কোন সংকটকে বোঝাতে চাইছেন? আপনার কি মনে হয় দেশে যা চলছে তা কি সেই পুরনো সংকট চলছে, নাকি দেশের মানুষকে উনি একটা কথা দিয়ে আসলে ভয় দেখালেন? আলী রিয়াজ হলো ইবলিসের একটা ফর্ম, ঠিক আছে? আলী রিয়াজ ইবলিসের একটা ফর্ম। দ্য লেস সেড দ্য বেটার ইট ইজ। আজকে ওনাকে যে দায়িত্ব দেওয়া হলো ঐক্যর, সে তো অনৈক্য করে দিয়ে গেছে দেশের মধ্যে, ঠিক আছে? মানে মানে ঠিক তার বস যেরকম ছিল ফ্রড, টাউট, আলী রিয়াজ ইজ অলসো ফ্রড অ্যান্ড টাউট, ঠিক আছে? ওর চেয়ে বেশি কিছু না। সে আজকে তার যে কমিটি ছিল সংবিধান, ওই যে 9-10টা কমিটি ছিল, ওই কমিটির তো সে কি করেছে? হি কুড হ্যাভ ডান ইট। সংবিধান পরিবর্তন করতে পারতো, সে তো সবার সাথে কথা আলোচনা করে বলতে পারতো এটা কিভাবে পরিবর্তন হবে। আমরা জানি তো যে কিভাবে করা যায় এগুলি। ইউ সি, সো ডোন্ট টক অ্যাবাউট হিম। আলী রিয়াজ কি বললো না বললো, ইট ইজ ইমমেটেরিয়াল। লেটস টক অফ
বাংলাদেশের সম্বন্ধে কথা বলে, এবং আমি ওনাকে একটু হেল্প করতে চাই। সেটা হলো, ইউ সি, জামাতে ইসলামের ইটস আ প্যান ইসলামিক পার্টি অ্যাকচুয়ালি। এইটা এসেছে ফ্রম ব্রাদারহুড উইচ ওয়াজ ফর্মড ইন ইজিপ্ট। পরে এটা ডিভাইড হয়েছে বিটুইন ইজিপ্ট অ্যান্ড সিরিয়া, দুইটা ব্রাদারহুড হয়েছে, ঠিক আছে? সো লেটস লুক এট হিস্ট্রি প্রপারলি, কোথায় কি আছে। এবং আমি একটা জিনিস বুঝি না, লেট মি টক ইন ফেভার অফ জামাত টুডে। 1947 জামাত পার্টিশন চায় নাই, আমরা চেয়েছি মুসলিম লীগ, কারেক্ট? এটাই তো হিস্টোরিক্যাল সিচুয়েশন। লেট মি হেল্প ইউ।